শেখ হাসিনা দেশে ফিরে নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। অনেকে মনে করতেছে যে আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। আপনারা এটা লিখে রাখেন, শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে আসতেছে। যে কোনো ভাবে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন এবং এমন ভাবে সে বাংলাদেশে আসবে যে প্রস্তুতি নিয়ে সে বাংলাদেশে আসবে। এখন যারা বলতেছে শেখ হাসিনা 20 বছরেও দেশে আসতে পারবে না, তাদের মুখে পুরো লাগাম টেনে ধরে তারপরে সে বাংলাদেশে ঢুকবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারও আলহামদুলিল্লাহ বলা উচিত। এই কারণে যে আওয়ামী লীগ আরো একটা বিশাল অপবাদ মুক্ত হলো। আওয়ামী লীগের অপবাদের শেষ নাই তো, আমরা অতীতেও দেখছি, এখনো দেখতেছি। আওয়ামী লীগকে যে যার মতো যেভাবে পারে অপবাদ দেওয়া যায়, কিন্তু প্রকৃতিগতভাবে মহান আল্লাহ পাকের অসীম কুদরতে সেটা মিথ্যা প্রমাণিত হয়। 7% মানুষ মনে করে তারা জামাত ইসলামকে ভোট দিবে, মাত্র 5% মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে, মাত্র 5%। এবং আশ্চর্যজনকভাবে 81% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান। বারবার দরকার শেখ হাসিনা সরকার। সেনাপ্রধান কি ক্ষমতা দখল করবে? সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। দেখেন, বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করার জন্য যা যা দরকার সবকিছু চলতেছে। বিশৃঙ্খলা, কোনো জায়গায় কোনো শান্তি নেই, চলতেছে, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। এই সেনাপ্রধানের বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল যে তিনি খুবই বিরক্ত, তিনি সরকারের উপর বিরক্ত, তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্ত। এই সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা করেছিল এবং তাকে বলেছিল যে আমরা আন্দোলন থামিয়ে দিব বা কাউকে শহরে ঢুকতে দেব না। সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যে যখন দেশ তোলপাড়, ঠিক সেই সময় সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে। কি হতে যাচ্ছে তাদের দল নিয়ে এবং সেনাবাহিনী প্রধানের সেই কথার পরে কোন কোন ঘটনা ঘটতে যাচ্ছে। দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে। সেনাপ্রধানের প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে। ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি তার চূড়ান্ত নামটি অবশেষে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি। নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে গুঞ্জনটি আরো তীব্রতর হচ্ছে। তাহলে কি 1/11-এর সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দলটি ছিল নাগরিক শক্তি, সেটারই আপডেটেড। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, এবার ছাত্র দলের নতুন নাম ঘোষণা করা হয়েছে। সেই নামটি হলো জাতীয় নাগরিক পার্টি। দর্শক, বিশ্লেষকরা বলতেছেন এই নামটা মনে হয় আগের যে ডক্টর ইউনূসের যে দলটা ছিল এই দলের সাথে নিগত। দর্শক, আপনার কি মনে হয় এই নামটা কি ছাত্রদের নাকি ডক্টর ইউনূসের দলের নাম? অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন। এরই সাথে সাথে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। তা আপনারা শুরুতেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটি আসলে কত গুরুত্বপূর্ণ। তো দর্শক, সব মিলিয়ে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য 1 মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আসা থেকে কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু শেখ হাসিনা এখন একটা পলিসি অ্যাপ্লাই করতেছে। সে মূলত চাচ্ছে যে আগে তার যে দেশের নেতাকর্মীরা যেহেতু অনেক হামলা মামলা শিকার, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, শেখ হাসিনা চাচ্ছে আগে নেতাকর্মীরা নিজেদের একটা অবস্থান তৈরি করে নেক। মোটামুটি তারা যখন বাসা বাড়িতে ফিরে শুরু করবে, মোটামুটি তারা যখন এক ধরনের মাঠ গোছানোর প্রস্তুতি নিবে, তখনই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে। এবং সে বাংলাদেশে ঢুকার জন্য অধীর আগ্রহে বসে আছে, এটা আপনারা শিওর থাকেন। সে নিজেই বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে আছে, যে কোনো সময় সে বাংলাদেশে ঢুকবে। এবং যেহেতু একটা টার্গেট দেওয়া হয়েছে, একটা টাইম ফ্রেমও দেওয়া হয়েছে, মোটামুটি আমরা এটা জানতে পারছি যে শেখ হাসিনার বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত, কিন্তু সেটা কবে, কয় তারিখে, এইটা এই মুহূর্তে সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না। যারা এখন বলতেছেন যে শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না, তারা একটা আবার চিন্তা করেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে তখন আপনাদের এই মুখটা আপনারা কিভাবে দেখাবেন? অন্যকে পচায়া নানান কিছু আপনি বলতে পারবেন, কিন্তু এটা তো বাস্তবায়িত হবে না। এখন যারা ক্ষমতায় আছে তারা শেখ হাসিনার মতোই নিজেদেরকে সর্বা মনে করতেছে, সর্বময় ক্ষমতার অধিকারী ভাবতেছে। তারা যেই কথাগুলো বলে এই ক্ষমতাটা নিল, তাদের কোনো স্লোগানের মধ্যেই এখন আর তারা নাই, তাদের কোনো বক্তব্যের মধ্যেই এখন আর তারা নাই। তাদের বক্তব্য ছিল সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, সবাই স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে। কিন্তু তারা ক্ষমতায় আইসেই কি করলো, একটা নির্দিষ্ট দলকে যতভাবে চাপে ফেলানো যায়, এই দলের একেবারে সর্বময় সব কর্মীদেরকে, অপরাধী নিরপরাধী সবাইকেই এক ধরনের মার মুখী অবস্থান তাদের, যেখানে পাবে সেখানে ঠেঙ্গাবে, যেখানে পাবে সেখানে মারবে, এরকম একটা পরিস্থিতি। গত পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে আরেকটা লাইভে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সাথে যে কথা বলছে, সেখানেও সে খুব জোর দিয়ে বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং যারা এই জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলনে এতগুলো মানুষ হত্যার সাথে জড়িত, আমি তাদের কাউকে ছাড়বো না, তাদের সবার বিচারের ব্যবস্থা করা হবে। যতই দায় মুক্তি দেওয়া হোক, তাদের সবার বিচারের ব্যবস্থা করতে হবে। আর শেখ হাসিনা যে কতটা জেদি, শেখ হাসিনা যেটা বলে সেটা করেই ছাড়ে, কোনো বাধা যে সে মানে না, এটা যুদ্ধাপরাধের বিচার থেকে আপনারা দেখতে পাচ্ছেন। যুদ্ধাপরাধের বিচার যখন শেখ হাসিনা করতে গেছে, তার উপর নানামুখী চাপ আসছে। কিন্তু এই যে আজকে যে শেখ হাসিনার পতন, শেখ হাসিনা যে আজকে দেশ থেকে তাড়ানো যত কিছু হয়েছে, এগুলোর মূল ভিত্তি কিন্তু ছিল এই যুদ্ধাপরাধের বিচার সহ নানা আনুষঙ্গিক আর অন্যান্য বিষয়। প্রায় 98,000 বেশি মানুষ অংশগ্রহণ করেছে এবং এখানে চারটি এখানে
অপশন ছিল। প্রথম অপশন হচ্ছে ছাত্র জনতার নতুন দল, যেটি আগামীকাল 28 নভেম্বর যেটি ঘোষণা হতে যাচ্ছে। দ্বিতীয় অপশন জামাত ইসলাম, তৃতীয় অপশন বিএনপি, চতুর্থ অপশন আওয়ামী লীগ। এবং 98,000 মানুষের মধ্যে মাত্র 6% মানুষ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ছাত্র জনতা নতুন দলকে ভোট দিবে। তার চেয়ে একটু বেশি 7% মানুষ মনে করে তারা জামাত ইসলামকে ভোট দিবে। মাত্র 5% মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে, মাত্র 5%। এবং আশ্চর্যজনকভাবে 81% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান। ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি তার চূড়ান্ত নামটি অবশ্যই জানা গেছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি। নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকেই গুঞ্জনটি আরও তীব্রতর হচ্ছে। প্রশ্নটি যেটি গুরুতর আকারে উঠেছে, তাহলে কি 1/11-এর সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দলটি ছিল নাগরিক শক্তি, সেটারই আপডেটেড কোনো ভার্সন কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা এই নতুন দলের শুক্রবার আত্মপ্রকাশ মঞ্চে উঠতে যাচ্ছেন, কারা যোগ দিতে যাচ্ছেন, সে বিষয়ে কথা বলবো। তার আগে নাগরিক শক্তির আপডেটেড ভার্সন নাগরিক পার্টি কিনা, আমি শুধু দুটো বিষয়ের যোগসূত্রটা আপনাদের সামনে তুলে ধরি। এ যাবৎকাল পর্যন্ত, মানে 5 আগস্ট বা 8 আগস্টের পর থেকে আমাদের প্রধান উপদেষ্টার যে কটি ইন্টারভিউ করা হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে, তার মধ্যে নিঃসন্দেহে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের যে ইন্টারভিউটি অবশ্যই তাক লাগিয়ে দেওয়ার মতন। সেই ইন্টারভিউয়ের একটি জায়গায় প্রশ্ন ছিল নুরুল কবিরের, আমাদের তারিখটা আগে একটু মনে রাখা দরকার। এই ইন্টারভিউটা প্রকাশ পেয়েছিল 29শে ডিসেম্বর 2024-এর। তো সেখানে প্রশ্ন ছিল যে দলটি গঠন করা হয়েছিল 1/11-এর সময়, নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি করা হয়েছিল ছাত্রদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তর ছিল নাগরিক শব্দটা কমন আছে, তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি, তারা শব্দটা কোথায় পেলো আমি জানি না, আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলাপ হয়নি, একেবারেই অ্যাভয়েড করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। কিন্তু 1 মাস পরে এসে দ্য ফিনান্সিয়াল টাইমস, আন্তর্জাতিক গণমাধ্যম লন্ডন ভিত্তিক, সেইখানে আবার যে ইন্টারভিউটি প্রকাশ করা হয়েছিল, তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে, সেখানে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তার ইন্টারভিউ করেছিল, যেটি প্রকাশ হয়েছিল 29শে জানুয়ারি। তো 1 মাস পর সেইখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন ছাত্রদের নতুন দল সম্পর্কে। সেখানে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ছাত্ররা বলছে, যে তার উদ্দেশ্যে বলছে, কেন আপনি আপনার বা আমাদের নিজস্ব দল গঠন করেন না, আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে। ছাত্র দাবা তিনি বলছেন, মানে তিনি যেভাবে কথাগুলো বলছেন আমি কোট আনকোট তুলে ধরছি, যদি আপনারা এই বিষয়টি জানেন তারপরও। কারণ কেউ আপনাকে চেনে না, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, ছাত্রদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং এটি তারা করবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সব ধরনের পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন নতুন দল করার ক্ষেত্রে। তো নতুন দল করার ক্ষেত্রে তিনি এই সাহসটা বা এই উৎসাহটা তো ওই জানুয়ারিতে এসে দেননি, যেই সাক্ষাৎকারটি তিনি জানুয়ারিতে দিচ্ছেন 20, 22 বা 25 তারিখের দিকে। তো ডিসেম্বরে সাংবাদিক নুরুল কবির কাছে তিনি একেবারে অস্বীকার করলেন যে কোনো আলোচনা হয়নি। এবং ছাত্রদের এই দল গঠনের বিষয়টি তো 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের 1-1.5 সপ্তাহ পর থেকেই আলোচনায় এসেছে। যখনই আলোচনায় এলো তখনই ছাত্র নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো। কেউ চাচ্ছিল যে নতুন দল আসুক, কেউ চাইছিলেন যে না, নতুন দলের কোনো প্রয়োজন নেই, তাদের যেটি লক্ষ্য সেটি বাস্তবায়ন হয়ে গেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তো সেই জায়গা থেকে আরও একটু যদি সমীকরণ দিই, সেটি হচ্ছে এই নতুন দলে আহ্বায়ক কে হচ্ছেন? নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক বা সদস্য সচিব কে হচ্ছেন? আক্তার হোসেন। মুখ্য সংগঠক 2 জন, সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহ। উত্তর দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে দেশের। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক। আচ্ছা, তারা যেই দল থেকে বা যে সংগঠন থেকে এসেছে, আন্দোলনটা তারা একসাথে হলো আন্দোলনে, সেটি কি? ছাত্র শক্তি। যেই ছাত্র শক্তি গঠন হয়েছিল 2023-এর 4 অক্টোবর, গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করে, সেটি আবার কোথেকে হয়েছিল? নুরুল হকের যে ছাত্র অধিকার পরিষদ, তাদের ওইখান থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে তারা নতুন সংগঠনটি খুললো। আমাদের ডেটগুলো খেয়াল রাখা দরকার। 2023-এর 4 অক্টোবর, অর্থাৎ 2024-এর 5 আগস্টের মাত্র 8-9 মাস আগে সম্ভবত হিসাব করলে। এবং এই ছাত্র শক্তির নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিল এবং সেই দলটি বিলুপ্ত করা হয় 5 আগস্টের পরে
মানে সেই সংগঠনটি 14ই সেপ্টেম্বর 2024 অর্থাৎ প্রায় এক মাসের মাথায় এই সংগঠনটির বিলুপ্তি করা হয়। এখন এর থেকে আমরা কি বুঝে নিতে পারি? হতে পারে কোনো সম্পর্ক নেই, কিন্তু সূত্র কি বলছে? দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে, সেনাপ্রধান। এটি অন্য যে কোনো সময় একটা স্বাভাবিক কথা হিসেবে মানুষ ধরে নিতেন, কিন্তু এখন কিন্তু সেনাপ্রধানের প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে। বিশেষ করে রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে, যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা বোঝার চেষ্টা করছেন যে কি হতে যাচ্ছে সামনের দেশের পরিবর্তন। এখন একটা ক্রান্তিকাল নিঃসন্দেহে দেশ অতিক্রম করছে। 6-7 মাসের মাথায় এসেও জনজীবনের যে সুস্থিরতা সেটা কাটেনি। নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, সেটি মোটামুটি নিশ্চিত হলেও নতুন রাজনৈতিক দল, তার লক্ষ্য কি, এগুলো নিয়ে অনেকগুলো তোলপাড় হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক মেরুকরণের মধ্যে যাচ্ছে। একদিকে বিএনপি, আরেকদিকে জামাত। আগের মেরুকরণ ছিল আওয়ামী লীগকে ঘিরে একটি মেরুকরণ, এখন হচ্ছে বিএনপিকে ঘিরে একটি মেরুকরণ, কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে যায়, কোন দিকে টার্ন করে, লিবারেল ডেমোক্রেটরা কি ক্ষমতা আসতে পারবে, নাকি ইসলামী দলগুলো যাদের অনেকগুলো শরিক, যারা মনে করে যে ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত, ইসলামী শাসনতন্ত্র হওয়া উচিত, সেই দিকে ধাবিত হবে। এগুলো নিয়ে অনেক রকম উদ্বেগ উৎকণ্ঠা শুধু দেশে না, বিদেশেও আছে। এছাড়াও দেশের বেশ কিছু ঘটনা নিয়ে ক্রমেই যে পরিস্থিতি, তাতে উদ্বেগ উৎকণ্ঠা, সেটি সেনাপ্রধানের সাম্প্রতিক একটি বক্তব্যে রাওয়া ক্লাবে তিনি যে কথা বলেছিলেন তা নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে। তার পরপরই তিনি এই কথাটি বলেছেন যে সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকাল 9:30টায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। অর্থাৎ তার নিজেরই একটা অনুষ্ঠান সম্ভবত সকাল 9টার দিকে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক করিয়ে দেওয়া হয়। এরপর সেনা প্রধান বক্তব্য রাখেন, যার তিনি নানা ডিপার্টমেন্টাল বক্তব্য রেখেছেন। তারপরে যেই কথাটি বলেছেন যে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার মতন একটি মানসিক প্রস্তুতি থাকতে হবে। তো এই কথার বলার মধ্য দিয়ে যেটি বিশ্লেষণ করা যায় যে বর্তমানে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রায় 7 মাস ধরে সেনা সদস্যরা কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। এত লম্বা সময় ধরে এই দায়িত্ব পালন করা নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং। এর আগে 1/11-এর সময় একবার তাদের দায়িত্ব পালনের বিষয় ছিল এবং তখন কিন্তু সেই জিনিসটা বা শেষটা ভালো হয়নি। এই কারণে সেনাপ্রধান তার যে প্রত্যাশা, যে তিনি নিজে ব্যক্ত করেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, অর্থাৎ সিভিল প্রশাসন কর্তৃত্ব নেবে, দেশের একটি গণতান্ত্রিক বিধিবদ্ধ শাসন ব্যবস্থা চালু হবে। বর্তমানে যেই রাজনৈতিক কাদা ছড়াছড়ি, হানাহানি, অনৈক্য, তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সেই উদ্বেগ প্রকাশ করে তিনি বক্তব্য দিয়েছেন। পিলখানার হত্যাকাণ্ড নিয়ে নানা জনের নানা মুখী বক্তব্য, উত্তেজনাকর একটি অবস্থান, সেই ব্যাপারেও তিনি যে প্রচলিত যে বিচার, তারপরে আস্থা রেখেছেন, বিচারিক কার্যক্রমের উপর আস্থা রেখেছেন। তারপরেও তিনি বলেছেন যে এই ব্যাপারে যে কমিশন, সেই কমিশন তদন্ত করছে, কিন্তু এর বাইরে কোনো বক্তব্য না রাখার জন্য তিনি আহ্বান করেছেন। এবং শুধু তাই না, তিনি বলেছেন তাকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে, তিনি সহযোগিতা প্রত্যাশা করেছেন এবং অত্যন্ত বোঝাই যাচ্ছে যে বিরক্ত হয়েছেন এবং তিনি উদ্বিগ্ন হয়েছেন সার্বিক পরিস্থিতিতে। একটা টলমল একটি অবস্থা, যে অবস্থা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা আছে। সুতরাং ভবিষ্যতেও যে আরেকটি পরিবর্তন, অর্থাৎ একটি গণতান্ত্রিক পরিবর্তন, সেই পরিবর্তনেও সম্ভবত সেই পরিবর্তন না আসা পর্যন্ত সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। সেই কারণেই তিনি ওই বক্তব্যটি দিয়েছেন যে দেশের প্রয়োজন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।